যদি সাহায্য করার সিদ্ধান্ত নেই তো ঘন্টা দুয়েকের মাঝেই রওনা হব। আপনি ক্যাবিনে ফিরে যান, পিটারকে তৈরি করুন, আমি খবর পাঠাবো। বিদায় নিয়ে বেরিয়ে এলো হতভম্ব ডলোরেস। কেবিনের দরজা বন্ধ করলো ব্ল্যাক। ভদ্রতা ভালোই জানে, কিন্তু তাই বলে ডলোরেসকে জাহাজ পর্যন্ত এগিয়ে দেবার ঝক্কিতে গেল না। এতে অবশ্য খুশি হলো ডলোরেস। আশা ও ভয়ের দোলাচলে দুলছে ওর মন। বেলেককে বুঝতে পুরোপুরি ভুল হয়েছিল। ভয় পাচ্ছে। লোকটা যে মানুষের রূপে এক পিশাচ তা এখন বুঝতে পারছে। অবশ্য বেলেকের কাছ থেকে সাহায্য মিলবে না এমন নাও হতে পারে। এতই বিস্মিত যে ওয়াপির কথা ভুলেই বসেছিল ডলোরেস। আচমকা ওকে পাশে হাঁটতে দেখে বিশাল মাথাটায় হাত বুলিয়ে দিল। এতক্ষণ কান্না চেপে রেখেছে নিজের মাঝে, বুঝতে দেয়নি বেলেককে। এখন আর নিজেকে সামলে রাখতে পারলো না। বেলেকের ক্যাবিন থেকে জাহাজের দূরত্ব খুব বেশি নয়, কিন্তু 2/3 পথ অতিক্রম করেছে কি করেনি। আচমকা থমকে গেল ওয়াপি। বাতাসের ডানায় ভেসে এসেছে একটা গন্ধ, তাই থেমে গেছে। আরেকবার নাক টানলো কুকুরটা, তারপর আর একবার। ওদিকে ফিরে তাকালো ডলরেস। ঘর ঘর করছে ওয়াপি, হয়ে উঠেছে সতর্ক। কি হয়েছে ওয়াপি? ফিসফিস করে জানতে চাইল ডলরেস। জবাবে শুনল খট করে আটকে গেল কুকুরটা চোয়ালের 2 অংশ। আচমকা শক্ত হয়ে গিয়েছে ওটার দেহ। কি হলো? আবার প্রশ্ন করলো ডলরেস। মনের মাঝে সন্দেহ নিয়ে এগোলো। জাহাজে পৌঁছবার আগে আরো একবার সৈকতের দিকে ফিরে দাঁত খেঁচালো ওয়াপি। পার হচ্ছে এক এক করে ক্ষণ। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট। তারপর আচমকা ওয়াপির পাশে বসে পড়ল মেয়েটা। কুকুরটাকে জড়িয়ে ধরে ফিসফিস করে পড়ল, চুপ, একদম চুপ। অন্ধকার অন্ধকারের ছায়া ভেদ করে জাহাজের দিকেই এলো কেউ। প্রায় বিনা আওয়াজে গিয়ে ঢুকলো ক্যাপ্টেনের কেবিনে। ওটা যে ব্ল্যাক বুঝতে দেরি হলো না ডলরেসের। ওর মনে হলো নিষ্ঠুর একজোড়া হাত চেপে ধরেছে ওর হৃদয়কে। ওয়াপিকে চুপ থাকতে বলে উঠে দাঁড়ালো সে। ভয় চেপে গেল ক্যাপ্টেনের কেবিনের দিকে। জেনারেলের মেয়ে জেনারেলের মেয়েও নিজেও সাহসী। পিটারের কথা মনে হতেই শরীরে যেন নতুন শক্তি অনুভব করলো ডলরেস। ওয়াপিকে বুঝিয়ে দিল যেখানে আছে সেখানেই থাকতে হবে ওটাকে। তারপর কান ঠেকালো ক্যাপ্টেনের দরজায়। ভেতর থেকে ভেসে এলো ব্লেক আর রাইডালের কথোপকথন। মিনিট 10 পর ওয়াপির কাছে ফিরল ডলরেস। চেহারা এখন সাদা কাগজের চাইতেও বেশি সাদা। অনেকক্ষণ কুকুরটার কাছে চুপ করে দাঁড়িয়ে রইল সে। চেষ্টা করছে বুকে সাহস পেতে। ভাবছে কি করবে এবার। পিটারের সামনে দাঁড়াবার জন্য তৈরি করে নিচ্ছে নিজেকে। একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অন্ধকারে রেখেছে অসুস্থ স্বামীকে। মনে মনে ঈশ্বরকে ধন্যবাদ দিল ডলরেস। ওয়াপি ব্লেকের বন্ধন না পেলে থামতো না। সেক্ষেত্রে ধরা পড়তো ব্লেকের হাতে। জানতে পারতো না অনেক কিছুই। দরজা খুলে ওদের কেবিনে ডলরেস ঢুকতেই খুশিতে প্রায় ফুঁপিয়ে উঠল পিটার। ওয়াপিকে ন্যাওটার মতো পেছন পেছনে ঢুকতে দেখে হেসে ফেলল। এরই মাঝে বন্ধুত্ব হয়ে গিয়েছে। তোমার জন্য দুশ্চিন্তা করার কোনো কারণই ছিল না দেখছি। কি বিশাল কুকুর। জোর করে মুখে হাসি ধরে রেখেছে ডলরেস। কোট খুলে দৌড়ে গেল পিটারের কাছে। ওকে আঁকড়ে ধরে জানালো এবার কি করতে চাইছে। ফোর্ট কনফিডেন্স মাত্র 150 মাইল দূরে। ওখানে ডাক্তার, একদল সৈনিক ও পুলিশ আছে। যেতে মাত্র 5 দিন লাগবে। ব্ল্যাক নামের ব্যবসায়ীকে রাজি করিয়ে ফেলেছে। ওদেরকে সাহায্য করবে সে। তবে রওনা দিতে হবে খুব চলতি। স্বামীকে জানালো কদিনের মাঝে ভালো চিকিৎসার ব্যবস্থা করতে পারবে ভেবে খুব ভালো লাগছে ওর। পিটারের মাথাটা বুকে ধরে রেখেছে মেয়েটা, যেন স্বামীর নজর না পড়ে ওর চেহারার ওপর। যখন পিটারকে ছাড়লো তখন ওর চেহারা দেখে কিছু বোঝার উপায় নেই। প্রথমে যাত্রার উপযুক্ত পোশাক পরালো স্বামীকে। প্রতিক্ষণে আস্তে আস্তে বাড়ছে ওর সাহস। এই অসহায় শয্যাশায়ী লোকটাই পিটার। ও পিটার। ডলোরেসের সম্মান রক্ষার্থে হাতাহাতির লড়াইতেও কখনো পিছু পা হয়নি সে। বাজি রেখেছে জীবন। এখন সময় এসেছে পিটারের জন্য নিজ জীবন বাজি ধরার। ভাবনাটা যেন শক্তি জোগালো মেয়েটাকে। স্বামীকে ভালোবাসার স্বর্গীয় অনুভূতি। পিটারকে ভালোবাসতে পেরে যেন আরো অনেক মহান হয়েছে ও। ওর তুলনায় কতটা রুগ্ন এবং কতটা বেমানান পিটার তা গ্রাহ্যই করছে না ডলরেস। এখন ওর মাথায় একমাত্র চিন্তা খেলা করছে স্বামীর জন্য লড়তে হবে ওকে।
যখন সুস্থ হবে তখন নিশ্চয়ই ওকে নিয়ে গর্ব করবে পিটার। পোশাক পরানো শেষে বড়সড় একটা থলেতে ব্যক্তিগত সব ভরতে লাগলো ডলরেস। রিভলভারের গুলি ভর্তি একটা বাক্স পেয়ে রাখলো পোশাকের পকেটে। পপি পুরোটা সময় চুপচাপ বসে রইল দরজার কাছে, নীরব চোখে দেখছে নতুন মালকিনের সব কাজ। থলের ভেতর সব ভরে পিটারের দিকে ফিরল ডলরেস। ক্যাপ্টেন রাইটেলকে কিছুই বুঝতে দেব না, হাসতে হাসতে বলল। আমাদেরকে চলে যেতে দেখে লোকটা কি অবাকই না হবে। পিটারের বিস্মৃত দৃষ্টি পাত্তা দিল না ও। লোকটাকে খুব অপছন্দ করি পিটার, ওকে মনে হয় বুনো পশু, কিন্তু মিস্টার বেলেকের আবার আছে তার সাথে লেনদেন। সে যে আমাদেরকে সাহায্য করছে তা ক্যাপ্টেন রাইডালকে জানতে দিতে চায় না। অবশ্য আমাদেরকে নিয়ে ক্যাপ্টেনের খুব একটা মাথা ব্যথা আছে বলে মনে হয় না। তাই বলে তো আর বেচারা মিস্টার ব্ল্যাককে ঝামেলায় ফেলা যায় না। অদ্ভুত, বলল পিটার, মনে হচ্ছে যেন পালিয়ে যাচ্ছি। চোখে প্রশ্ন নিয়ে স্ত্রীর দিকে তাকালো সে। তার চোখে চোখ না রাখার আপ্রাণ চেষ্টা করলো ডলরেস। স্বামীকে বুদ্ধিমান হিসাবেই জানে সে, তাই অনুচ্চারিত প্রশ্নটা বুঝতে কষ্ট হলো না, কিন্তু সে এমন এক প্রশ্ন যার জবাব দেওয়া যায় না। আর মাত্র 1 ঘন্টা, তারপরে শেষ হবে এদিকে সব ঝামেলা, মনে মনে ভাবলো ডলরেস। 1 ঘন্টাও লাগলো না, তার আগে কেবিনের বাইরে ওরা শুনলো পায়ের শব্দ। কেউ একজন এগিয়ে এসে নক করলো দরজায়। ঘর ঘর করে উঠলো ওয়াপি। ডলোরেস দরজা খুলতে ভেতরে পা রাখলো ব্ল্যাক। প্রথমেই ওর নজর গেল কুকুরটার দিকে। এখানে কি করছিস তুই, বলে পিটারের দিকে ফিরে হাসলো। এর আগে শ্বেতাঙ্গিনী দেখেনি কোনোদিন, মনে হয় আর ওকে টেনে সরানো যাবে না। মিসেস কিথকে তাই উপহার হিসেবে দিলাম কুকুরটা। এবার ডলোরেসের দিকে মন দিল সে। আপনি তৈরি? মাথা নেড়ে ভারী থলের দিকে ইঙ্গিত করলো ডলরেস। ফার কোট পরে নিয়ে মাথা ঢাকলো হুড দিয়ে। পিটারকে বিছানার কিনারায় এনে বসালো। এদিকে ব্ল্যাকও ব্যস্ত, দরজা খুলে ইঙ্গিত করলো কাকে যেন। সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলো আপি এবং আরেকজন এক্সিমো পুরুষ। থলেটা কাঁধে নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলো ব্ল্যাক। পিছন পিছন পিটারকে নিয়ে চলল 2 এক্সিমো। একেবারে পেছনে ডলরেস নরম হাতে আঁকড়ে ধরেছে পকেটের লিভার বলটাকে। ওয়াপি এতটা কাছ ঘেঁষে হাঁটছে যে কুকুরটার দেহের উষ্ণটা টের পাচ্ছে সে। বাইরে সৈকতে অপেক্ষা করছে একটা স্ল্যাশ, তবে ওটার সঙ্গে বাধা হয়নি কোনো কুকুর। পিটারকে ওটার উপর শোয়ানো হলো, টেনে নিয়ে যাওয়া হলো স্ল্যাশ। এখনো সামনে চলছে ব্ল্যাক। মিনিট 20 পর তার কেবিনের সামনে এলো ওরা। পুরোটা পথ স্ল্যাশ টেনে এনেছে 2 এক্সিমো। কেবিনের সামনে ডলরেস আরও দেখলো 2টো স্ল্যাশ, তবে ওগুলো 4টার জন্য তৈরি। একটার সঙ্গে 6টা কুকুর বাঁধা, অন্যটার সঙ্গে 5টি। এক একজিমও নজর রাখছে 2টোর উপরেই। হুড পরে আছে বলে ডলরেসের নজরের তীক্ষ্ণতা টের পেল না ব্ল্যাক। জানে না স্থির দৃষ্টিতে সব দেখছে মেয়েটা। পকেটে ধরে রেখেছে রিভলভারটা। ছুটন্ত ঘোড়ার হৃৎপিণ্ডের গতিতে ছুটছে হৃৎপিণ্ড, তবে নিজেকে সামনে রাখতে পারছে ডলরেস। চট করেই বুঝতে পেরেছে ব্ল্যাকের পরিকল্পনা। 6 কুকুরের দলটার পশু অন্য দলটার চাইতে শক্তিশালী। ওতেই শোয়ানো হলো পিটারকে। কম্বল দিয়ে স্বামীকে ঢেকে দিল ডলরেস। থলেটাকেও রাখা হলো পিটারের পায়ের কাছে। এমন ভাব করলো ডলরেস যেন এইমাত্র দেখতে পেয়েছে অন্য সুলেসটাকে। তাড়াহুড়োয় কিছু না ফেলে যায় বলে পিটারের আরও কাছে সরল সে। তাবু আছে, গরম কম্বল আছে, আর বলেই ব্লেকের দিকে তাকালো ডলরেস। চুপচাপ ওকেই দেখছে লোকটা। আপনি না বললেন আশেপাশে সহজে জ্বালানি কাঠ মিলবে না, তাহলে চেলা কাঠ সাথে নেওয়া উচিত নয়? কুকুরদের জন্য তো মাংস নিতে হবে। কিছুক্ষণ মেয়েটার দিকে চেয়ে রইল ব্ল্যাক, তারপর আপিকে ধমকে উঠল। অবশ্য একজিমো ভাষায় কি বলল বুঝলো না ডলরেস। উত্তেজিতভাবে কোথায় যেন চলে গেল আপি। গর্ধবদের নিয়ে আর পারি না, ক্ষমা প্রার্থনার ভঙ্গি নিল ব্ল্যাক। বাচ্চা কাচ্চার মতো সব বুঝিয়ে দিতে হয়, মিসেস কিথ, ক্ষমা করবেন, ওদের কাজকর্ম দেখতে যেতে হচ্ছে। আপির পেছনে পেছনে ব্ল্যাক। কেবিনে ঢোকার পর ব্যস্ত হয়ে উঠল ডলরেস। উপস্থিত একজনদের বিস্মিত দৃষ্টি পাত্তা দিল না। অন্য স্লেজটা থেকে নিল তাঁবু, অতিরিক্ত কম্বল আর শুটকি মাছের একটা পোটলা, তুলল পিটারের স্লেজে। আরো 5 মিনিট পর দেখা দিল ব্ল্যাক হাত ভর্তি করে এনেছে শুকনো মাছের থলে আর চেলা কাঠ। দস্তানা পরা হাতটা পিটারের কাঁধে রেখে অপেক্ষায় রইল ডলরেস। ওদেরকে আসতে দেখে নিচু স্বরে স্বামীকে কানে কানে বলল, পিটার, আমাকে যদি ভালোবাসো তাহলে অক্ষরে অক্ষরে আমার কথা মানবে। একদম নড়বে না, সবকিছু ঠিক থাকবে।
কিন্তু যদি দাঁড়াবার চেষ্টা করো বা সেলেস থেকে গড়িয়ে পড়ো, কিছুই সামলাতে পারবো না। আমাদের ফোর্ট কনফিডেন্সে যাবার কারণটা আমি তোমাকে বলিনি, এখন তো জানতে পারবে। সোজা হয়ে ব্লেকের মুখোমুখি দাঁড়ালো ডলোরেস। বুদ্ধি খাটিয়ে বেছে নিয়েছে সঠিক অবস্থান। ব্লেক এখন একেবারে ফাঁকা জায়গায়, ওর থেকে মাত্র 6 কদম দূরে। হুডটা একটু সরিয়ে দিল ডলোরেস, যেন চেহারায় ফুটে ওঠা ঘৃণা পরিষ্কার দেখতে পায় লোকটা। বর্বর পশু কোথাকার, কথা তো নয়, যেন জ্বলন্ত তীর ছুঁড়ে দিয়েছে ডলোরেস। থমকে গেল ব্লেক। পরক্ষণে দেখলো ওর দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে রিভলভারের কালো নল। পশু কোথাকার, আবারও বলল মেয়েটা, তোকে গুলি করে মারা উচিত, যেখানে আছিস সেখানে পুঁতে দেওয়া উচিত, লোভী কাপুরুষ কোথাকার। তোর মতলব আমার অজানা নেই। ক্যাপ্টেন রাইডালের কেবিনে কান পেতে সবই শুনেছি। শোনো পিটার, এই অমানুষগুলো কি পরিকল্পনা করেছিল তাই শোনো। তোমাকে একটা স্লেজে আর আমাকে অন্য একটা স্লেজে তুলবে ভেবেছিল। কিছু দূর যাবার পর আলাদা হয়ে যেতাম আমরা, তারপর তোমাকে খুন করে আমাকে তুলে দিত রাইডালের হাতে। কি দারুণ পরিকল্পনা, তাই না? ভয়ের লেশমাত্র নেই মেয়েটার মাঝে, কণ্ঠে অভাবনীয় প্রচণ্ড সাহস, দস্তানা পরা হাতটা পিটারের কাঁধে। অন্য হাতের রিভলভার তাক করেছে ব্লেকের বুকে। তুই জানিস না মৃত্যুর কতটা কাছে দাঁড়িয়ে আছিস, ব্যবসায়ীকে সরাসরি বলল ডলোরেস। এখনই যদি মাংস আর চেলা কাঠ পিঠারের স্লেজে না রাখিস গুলি করবো। সেই সাথে আপিকে নির্দেশ দিবি ইংরেজিতে সে যেন নিয়ে যায় আমাদের ফোর্ট কনফিডেন্সে। 6 কুকুরের সেলেস্টা নেব আমরা, তাড়াতাড়ি নির্দেশ দে শয়তান। প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠেছে ব্লেক, চোখে এখন কাঠিন্য। ধরা পড়ে গিয়েছে তার সব মিথ্যা। মনে মনে মেয়েটার সাহসের প্রশংসা না করে পারল না সে। জানে নরম ওই হাতে রিভলভার ধরলেও গুলি করার মতো দৃঢ় প্রতিজ্ঞ হতে পারবে না ওই মেয়ে। আমি দুঃখিত মিসেস কিথ, কিন্তু রাইডাল যা বললাম তাই কর। ওকে থামিয়ে দিল ডলোরেস, নইলে গুলি করব। আমি আসলেই দুঃখিত মিসেস কিথ। আচমকা আগুনের ঝলক প্রায় অন্ধ করে দিল ব্লেককে। ব্যথায় চিৎকার করে এক পা পিছিয়ে গেল সে। এক হাত দিয়ে চেপে ধরেছে আহত হাত, লাল ব্যাগ করে ঝুলছে ওটা। এবার হাত ভেঙেছি, প্রায় নিষ্প্রিয় কণ্ঠে বলল ডলোরেস। পরের বার জান না নিয়ে ছাড়বো না। এক বিন্দু নড়েনি একজিমো চাকররা, প্রাণহীন পাথরের মূর্তির মতো দেখছে সব। আরো দুটো মুহূর্ত দাঁড়িয়ে রইল ব্লেক, তারপর বলল, আপি, বড় ছেলে যে মাংস আর কাঠ রাখো, তারপর ফোর্ট কনফিডেন্সের দিকে নিয়ে যায় এদেরকে। এবার হেকজিমো ভাষায় চিৎকার করে আরো কি সব যেন বলো। চুপ, ধমক দিয়েই আরেকটা গুলি ছুড়ল ডলোরেস। এবারের গুলিটা ভেদ করলো ব্লেকের কাঁধের মাংস। মাটিতে আশ্রয় পড়ল সে। কালকে ফোন না করে আপির দিকে রিভলভার তাক করলো ডলোরেস। তাতে প্রাণ গেল পাথরে ওই মূর্তি। 30 সেকেন্ড পর অতি প্রাকৃত আলোয় ছুটে চলল ওদের স্ল্যাশ। একবার পেছনে তাকালো ডলোরেস, উঠে দাঁড়িয়েছে ব্লেক। চিৎকার করে উঠল এক্সিমো ভাষায়। ওয়াপির কথা ভুলেই গিয়েছিল ডলোরেস। এবার পিছু ফিরে চাইল। ওর মনে হলো যেন অন্ধকারের তীরের মতোই পেছন থেকে ছুটে আসছে কি যেন। কয়েক মুহূর্ত পরেই দেখলো স্লেজের পেছন পেছন ছুটছে ওয়াপি। কেন যেন স্বস্তি পেল ডলোরেস। আঁকড়ে ধরলো স্বামীকে, চিৎকার করে উঠলো, আমরা পেরেছি, আমরা পালাতে পেরেছি। ব্যাপারটা খুব উত্তেজনক ছিল, কি বলো? কয়েক মিনিট পর আপিকে থামার নির্দেশ দিল ডলোরেস। আদেশ পালিত হতেই অস্ত্র হাতে সরাসরি এক্সিমোর মুখোমুখি হলো। জানতে চাইল, আপি? আস্তে আস্তে উচ্চারণ করছে প্রতিটা শব্দ। তোমাকে কি নির্দেশ দিয়েছে ব্ল্যাক? এমন ভাব করলো আপি যেন কথাই বুঝতে পারছে না, কিন্তু দুই চোখের মাঝে রিভলভারের নল তাক করতেই আটকে উঠলো। বলেছে পথ ভুল করতে, ফোর্ট কনফিডেন্সের দিকে না যেতে, জলদি আসে সে। বলল ডলোরেস। আপি, আমার কথা শোনো। যদি ওদেরকে আমাদের কাছে আসতে দাও অথবা আমাদেরকে কনফিডেন্সে নিয়ে না যাও, তাহলে আমি খুন করবো তোমাকে। বুঝতে পেরেছ? নট করলো আপি, বুঝতে পেরেছে। অস্ত্রের মুখে আপি কোনো ভান করছে না, বুঝে মৃদু হাসলো ডলোরেস। মনে হচ্ছে বুকে অনেক শক্তি ও সাহস পেয়েছে সে। চাবুক তুলে নেন জন্য নির্দেশ দিল একজিমো লোকটাকে। আদেশ পালিত হতেই গুলি ছুড়ল। কেঁপে উঠল আপি। গুলিটা লেগেছে ঠিক চাবুকের হাতলের নিচে।
ঠিক সেই মুহূর্তে স্লেজের পেছন থেকে এলো ওয়াপির ঘড়ঘড় আওয়াজ। দ্বিতীয়বার আর বলতে হলো না আপিকে। আকাশের তারা দেখে স্লেজ ছোটালো এক্সিমো লোকটা। বিপদ পিছু ধাওয়া না করলে হয়তো ভ্রমণটা উপভোগই করতো ডলোরেস। জমে বরফ হয়েছে পিরান মেরুর মাটি। বাতাস যা একটু বইছে তাও আসছে পেছন থেকে। কুকুরগুলো শক্তিশালী। দক্ষ হতে স্লেজ ছোটাচ্ছে আপি। পিটারের প্রশ্নের অপেক্ষায় না থেকে সবকিছু খুলে বলল ডলোরেস। তবে রাইডালোকে শারীরিকভাবে যে অসম্মানগুলো করেছে তা বাদ দিল। ইস, আমাকে যদি আগে বলতে, সব শুনে বলল পিটার। হাসলো ডলোরেস। এক হাত দিয়ে আঁকড়ে ধরল স্বামীর কাঁধ। আমি কি আমার পিটারকে চিনি না? তোমাকে কিছু বললে আর দেখতে হতো না। সাথে সাথে ক্যাপ্টেন রাইডালকে কেবিনে ডেকে এনে খুন করতে তুমি। তারপর আমাদের কি হতো? আচ্ছা, তুমিই বলো, আমি কি পরিস্থিতি ঠিকমতো সামলাতে পারিনি? উত্তরে কিছু বলবে পিটার, কিন্তু ঠোঁটে চুমু দিয়ে ওকে নীরব করে দিল ডলোরেস। অবশ্য কিছুক্ষণ পর সরাসরি প্রশ্ন করল পিটার। যে পরিস্থিতিতে এসে পড়েছে তার সব কিছু যেন জানতেই হবে ওকে। আস্তে আস্তে ওদের পরিকল্পনার দুর্বলতাগুলোকে ধরিয়ে দিল। ব্লেকের আছে অনেক স্লেজ আর প্রায় অগণিত কুকুর। ওরা ফোর্ট কনফিডেন্সে পৌঁছে যাক, তা চাইবে না লোক দুটো। যে করেই হোক থামাতে চাইবে ওদেরকে। ফোর্টে পুলিশ বাহিনী আছে, তাদেরকে এখানকার ঘটনা বললেই 14 শিকের পেছনে বাকি জীবন কাটাতে হবে ব্লেকদের। ডলোরেসকে এটাও বলল পিটার। সঙ্গে একটা রাইফেল নিলে আরও ভালো হতো। রাইডালরা ওদেরকে গুলি করে মারতে বিন্দু মাত্র দ্বিধা করবে না। ডলোরেসের মনে হলো প্রতিটা মুহূর্ত যেন আগের চাইতে ছোট হয়ে যাচ্ছে ওর মন। যতটা ভেবেছিল ততটা দক্ষতার সঙ্গে সামলাতে পারেনি পরিস্থিতি। বিশেষ করে একটা রাইফেল না আনাটা মারাত্মক ভুল হয়েছে। রাইডালকে খুন করলেই ভালো হতো ভাবল সে। লেখা চুকে যেত তাহলে। শেষ পর্যন্ত জয় আমাদের হবে, দেখো, আশাবাদী কণ্ঠে বলল। আমাদের কুকুরগুলো শক্তিশালী। দরকার হলে কোট পরে আমি স্লেজের পেছন পেছন দৌড়াবো। আপিও ঝামেলা করবেন না কোনো। সে বুঝে গিয়েছে চালাকি করলে আমার হাত থেকে ওর নিস্তার নেই। আমি মিস করলেও ওয়াপি চোয়াল মিস করবে না। তুমি একটু ধৈর্য ধরো। মনের ভাবনা মনের মাঝে রেখে দিল পিটার। জানে রাইডাররা ওদের 10 অথবা 12 কুকুরের স্লেজ নিয়ে ধাওয়া করবে। বিনা যুদ্ধে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই। কিন্তু এসব না বলে স্ত্রীকে জড়িয়ে ধরল সে। ওয়াপি কিন্তু সন্তুষ্ট। বছরের পর বছর ওকে নাড়া দিয়ে যাচ্ছে যে ইচ্ছা, সেটা এখন পূরণ হচ্ছে। উত্তর দিকে যাচ্ছে ওরা। অদ্ভুত আর রহস্যময় সেই ডাকে সাড়া দিচ্ছে ও। 40 পুরুষের লালিত ইচ্ছা পূরণ করবে এবার। দুনিয়াটা এখন দুভাগে ভাগ হয়ে ধরা দিয়েছে ওর সামনে। একদিকে আছে ওর দেবী, অন্যদিকে ওর আগের প্রভুরা। তার চেয়েও বড় কথা, দেবী ওর আগের প্রভুদের শত্রু। অভিজ্ঞতা ওকে শিখিয়ে দিয়েছে অস্ত্রের গুরুত্ব। জানিয়েছে বর্ষা, হারপুন আর জাহাজের কার্যকারিতা। ব্লেককে গুলি করার দৃশ্যটা দেখেছে। আপিকে গুলি করার সময়ও সেখানেই ছিল। তাই জানে কে ওদের শত্রু আর কারা সেই শত্রুপক্ষের মিত্র। দেবীর এক আদেশে একজিমো চালকের টুটি কামড়ে ধরতে তাই বিন্দুমাত্র দেরি করবে না সে। এটাও বুঝতে পেরেছে স্লেজের সাহিত্য লোকটা আসলে ওর দেবীরই অংশ। স্লেজ থেকে কম করে হলেও 20 কি 30 কদম পেছনে আসে সে। পিটার বা দেবী ওকে না ডাকলে এগোচ্ছে না। সেলেস থামলেও দূরে দূরেই থাকছে। তবে দেবী ডাকা মাত্র তার কাছে ছুটে যাবে সে। ঘন্টার পর ঘন্টা ছুটছে স্লেস। সমতল ভূমিতে পৌঁছে গেছে ওরা। মাঝে মাঝে স্লেস থেকে নেমে দৌড়াচ্ছে ডলোরেস, যেন কুকুরগুলোকে বইতে হয় কম বোঝা। 3-4 ঘন্টা প্রচণ্ড গতিতে স্লেজ চালালো আপি, কিন্তু তারপর আস্তে আস্তে কমলো গতি। ষষ্ঠ এবং সপ্তম ঘন্টা একেবারেই কমে গেল গতি। পার্থক্য এসেছে স্থল ভূমিতে। দৌড়ানো প্রায় অসম্ভব বরফের ছোট চাইয়ের জন্য। অষ্টম ঘন্টায় থামলো আপি। ইঙ্গিতে বোঝালো বিশ্রাম না নিয়ে আর এক বিন্দু এগোনো সম্ভব নয়। অপি চুপচাপ শুয়ে সতর্ক চোখে দেখছে আপির কর্মকাণ্ড। লোকটা ব্যস্ত হয়ে তিমির হাড় দিয়ে তাঁবুটাকে খাড়া করছে। স্লেজের উপর শুয়ে আছে পিটার, ওর দেবী বসে আছে লোকটার পায়ের কাছে। তাঁবু খাটাবার পর আগুন জ্বাললো আপি। তারপর এক কেতলি বরফ চড়িয়ে দিল আগুনে। চা বানাবে। পানি গরম হতে কুকুরদেরকে খাবার হিসাবে দিল একটা করে হিমায়িত মাছ।
বড় একটা মাছ নিজ হাতে নিল দেবী, ছুঁড়ে দিল ওয়াপির দিকে। তারপর বসে কথা বলতে লাগলো পিটারের সঙ্গে। বেশ কিছুক্ষণ পর খাওয়া সেরে চা পান করলো তারা। 2 মুঠো কাঁচা মাংস খেয়ে শুয়ে পড়লো আপি কুকুরদের কাছে। এবার এগোতে শুরু করলো ওয়াপি। থামলো না ও দেবীর কোঠের উপর মাথা রাখার আগে। এরপর নিস্তব্ধতা শুধু ভাঙলো দম্পতির ফিস ফিস কথোপকথনে। সেই সঙ্গে আওয়াজ বলতে থাকলো কেবল কুকুরদের ভারী নিঃশ্বাস। ওয়াপি নিজেও তন্দ্রাচ্ছন্ন হলেও একবারও ঘুমালো না। এদিকে ক্লান্ত ডলোরেস ঘুমিয়ে পড়েছে স্বামীর কাঁধে মাথা রেখে। পরম ভালোবাসায় স্ত্রীকে কম্বল দিয়ে ঢেকে দিল শান্ত পিটার। চুপচাপ বসে আপিকে পাহারা দিল কিছুক্ষণ, তারপর একসময় ঘুমিয়ে পড়ল নিজেও। চুপি চুপি যখন অন্ধকারে হারিয়ে গেল ওয়াপি, তখন ঘুমিয়ে পড়েছে পিটারও। ভালো লাগছে কুকুরটার। আশেপাশে নেই শিয়ালের ডাক। সৈকত থেকে প্রায় 40 মাইল দূরে আছে ওরা। সাদা তারার নিচেই যেন ঝুলছে অখণ্ড নীরবতা। কেবল বাতাসের আওয়াজ, মাঝে মাঝে ভাঙছে সেই নৈশব্দ। কান পেতে সেই শব্দ শুনছে ওয়াপি। ধূসর হতে শুরু করা নাকে শুকছে উত্তর থেকে আসা বাতাস। আচমকা গুঙিয়ে উঠল ওয়াপি। ডলোরেজ ও পিটার ওই গোঙানি শুনলে দেরি না করে যাত্রা শুরু করতো। কিছুর গন্ধ পাচ্ছে ওয়াপি। একদম হালকা, এই আছে এই নেই, কিন্তু পাচ্ছে। বেশ কিছুক্ষণ চুপচাপ রইল সে, যেন বুঝছে বুঝছে না কি করবে। তারপর সিদ্ধান্ত নিয়ে ফিরল স্লেজের কাছে। সিঁড়ি দ্বারা শক্ত হয়েছে ওর। গলা দিয়ে বেরোলো ঘর ঘর শব্দ। ঘুম ভেঙে গেল পিটারের। জানতে চাইলো, কি হয়েছে ওয়াপি?